প্রিয় দর্শক, বাংলাদেশ এবং বিশ্বের যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন, ম্যাক্স ফাউন্ডেশন স্বাস্থ্যকর গ্রাম ও সমৃদ্ধ আগামী এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি টেকসই স্বাস্থ্যকর গ্রাম বিনির্মাণে নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে অন্তর্ভুক্তিমূলক ওয়াশ এবং পুষ্টি বিষয়ক ব্যবসা মডেল। আমাদের বাংলাদেশের প্রত্যন্ত জনপদ, বিশেষ করে গ্রামীণ অঞ্চলের নিম্ন আয়ভুক্ত শ্রেণী পেশার যে মানুষ, তাদের পরিবার এবং সমাজে স্থানীয় উদ্যোক্তারা তারা কিভাবে টেকসই এবং সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য এবং পুষ্টি পরিষেবার মধ্য দিয়ে তাদের ঘরদোরায় প্রতিনিয়ত তাদের সেবা পৌঁছে দিতে পারে একটি সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে, যেটাকে আমরা বলতে চাচ্ছি একটি ব্যবসায়িক মডেল, এবং যেখানে সরকারি এবং বেসরকারি পর্যায়ে নানা ধরনের সহযোগিতার স্কোপ রয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আকমা দিনারুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খান। উপস্থিত আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল হাই আল মাহমুদ। জাতীয় প্রকল্প পরিচালক হিসাবে তিনি উপকূলীয় জনগোষ্ঠীর, বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক একটি প্রকল্প রয়েছে, তার প্রকল্প পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। এবং সেই সাথে আমরা আমাদের এই আয়োজনের অন্যতম সহযোগী পার্টনার ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের দেশীয় পরিচালক ডক্টর তারিকুল ইসলাম, তিনি আমাদের মাঝে আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, ম্যাক্স ফাউন্ডেশন একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হিসাবে স্বাস্থ্যকর ভিলেজ, যেটি গ্লোবালি হেলদি ভিলেজ নামে পরিচিত। তো আমরা একটি ছোট্ট ভিডিও ক্লিপ দিয়ে আপনাদেরকে আমাদের অনুষ্ঠান শুরু করাতে চাই, যাতে করে আমাদের সম্মানিত আলোচকরা আমাদের এই আলোচনায় এই হয়তো ভিডিও ক্লিপটি আমাদের সকলের জন্য সহযোগী হতে পারে। ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ একটি সোশ্যাল ইম্প্যাক্ট বেসড অর্গানাইজেশন, যার ব্যবসায়িক মডেল সামাজিক মিশন এবং উদ্যোক্তা ভিত্তিক বাজার ব্যবস্থার সমন্বয়ে গঠিত। প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হল শিশু স্বাস্থ্য উন্নয়ন, বিশেষ করে ওয়াশ। এটা আমাদের গোসলখানার ঘর না, আমরা এটা গোসল করি। পুষ্টি এবং মাতৃ ও কিশোরী স্বাস্থ্য খাতে টেকসই পরিবর্তন আনা, এই লক্ষ্যে প্রতিষ্ঠানটি স্বাস্থ্যকর গ্রাম কর্মসূচি এর মাধ্যমে সমন্বিতভাবে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বর্তমানে এই মডেলের আওতায় সক্রিয়ভাবে কাজ করছেন 480 জন নারী উদ্যোক্তা। আগে আমার ইনকাম ছিল না, এখন আমার ইনকাম হয়েছে। আমার ছেলে মেয়ের খরচ চালাইতে পারতেছি, পাশাপাশি আমিও নিজেও চলতে পারতেছি। আমাকে অনেকেই সম্মান করে, শ্রদ্ধা করে, আমাকে আমার বসার মতো একটা জায়গা তৈরি হয়েছে। আমি আগে সমাজে কথা বলতে পারি নাই, এখন অনেক কথা বলতে পারি এবং অনেক কথা শিখেছি। 395 জন স্যানিটেশন লোকাল উদ্যোক্তা, 227 জন পরিচ্ছন্নতা কর্মী। নারী উদ্যোক্তাগণ এই মডেলের কেন্দ্রবিন্দু। তারা কমিউনিটিতে স্বাস্থ্য ও স্যানিটেশন পণ্য ও সেবার চাহিদা নিরূপণ করে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তা সরবরাহ করেন। তাদের প্রধান কার্যক্রমসমূহ: কমিউনিটি ও স্কুলে ওয়াশ, পুষ্টি এবং মাতৃ ও কিশোরী স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সেশন পরিচালনা, স্কুলে কিশোরীদের নিয়ে মাসিককালীন স্বাস্থ্য বিষয়ে সেশন এবং স্যানিটারি প্যাড সহ অন্যান্য স্যানিটেশন পণ্য বিক্রি, ন্যায্য মূল্যে স্বাস্থ্য ও স্যানিটেশন পণ্য ও সেবা সরবরাহ যা ঘরে পৌঁছে দেয়া হয়। 5 বছরের কম বয়সী শিশুদের ওজন, উচ্চতা পরিমাপ ও প্রতিবন্ধিতা শনাক্তকরণ সেবা প্রদান। আপা, আপনি আপনার বাচ্চাকে প্রতিনিয়ত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে নিয়ে যাবেন। ঠিক আছে, নিয়ে যাব নিয়মিত। উদ্যোক্তা সমিতির মাধ্যমে প্রাইভেট কোম্পানি থেকে যৌথভাবে পণ্য সংগ্রহ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজ শর্তে তহবিল গ্রহণ, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা কর্মীদের ভূমিকা,
নারী উদ্যোক্তাগণ স্যানিটেশন লোকাল উদ্যোক্তা ও পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে সমন্বয় করে কমিউনিটিতে সেবা পৌঁছে দেন। স্যানিটেশন লোকাল উদ্যোক্তা উন্নত স্বাস্থ্যকর ল্যাট্রিন, মাসিককালীন ব্যবস্থাপনা ও নারীদের গোসলখানা স্থাপন করেন। পরিচ্ছন্নতা কর্মীরা ল্যাট্রিন খালিকরণ সেবা প্রদান করেন। মানে এখন দুর্গন্ধ ছোটে না বা গ্যাস হয় না, বাথরুম থেকে বের হয়ে বেসিনের ব্যবস্থা করছি। এখন আমরা 5টি গুরুত্বপূর্ণ সময় সাবান পানি দিয়ে ভালো করে হাত দিই। এসব সেবা কমিশন ভিত্তিক আয় এর মাধ্যমে পরিচালিত হয়, যা নারী উদ্যোক্তাদের আয় বৃদ্ধিতে সহায়ক। স্থানীয় সরকারের সহায়তা, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নারী উদ্যোক্তাদের জন্য একটি ইনাবলিং বিজনেস এনভায়রনমেন্ট তৈরি করেছে। তারা ট্রেড লাইসেন্স প্রদান করে, স্থানীয় পর্যায়ে স্বীকৃতি ও সহযোগিতা নিশ্চিত করে, উদ্যোক্তাদের কার্যক্রম টেকসই করতে সহায়তা প্রদান করে। আসলে নারী উদ্যোক্তা যারা আছে তারা মূলত হেলদি ভিলেজ থেকেই তারা ট্রেনিং নিয়ে তারা আজকে নারী উদ্যোক্তা হয়েছে। নারীর যে বিষয়গুলো আছে, নারীর যে শারীরিক সমস্যাগুলো আছে সেই বিষয়ে তারা সচেতন করে এবং তারা নিজেরা কিছু পণ্য বিক্রি করে। তারা যে সমস্ত পণ্যগুলো বিক্রি করে সেটা নারীদেরই বেশি, নারী আর শিশু। আমাদের ইউনিয়ন পরিষদ থেকে তাদেরকে আমরা ট্রেড লাইসেন্স দিচ্ছি এবং তারা যাতে নির্বিঘ্নে তাদের যে পণ্যগুলো আছে সেগুলো বিক্রি করতে পারে সেই দিকটা আমরা সর্বোচ্চ খেয়াল রাখি। নারী উদ্যোক্তা সমিতির সংগঠন কাঠামো, নারী উদ্যোক্তাগণ ইউনিয়ন, উপজেলা ও জেলা ভিত্তিক সমিতি গঠন করেছেন। এই কাঠামোর মূল বৈশিষ্ট্য প্রতি বছর যৌথভাবে বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন রোডম্যাপ নির্ধারণ, ভোটের মাধ্যমে পরিচালনা পর্ষদ নির্বাচন, যারা প্রশিক্ষণ, বাজার সংযোগ ও ব্যবসা সম্প্রসারণে নেতৃত্ব দেন। প্রাইভেট কোম্পানি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে পণ্য সরবরাহ ও অর্থায়ন ব্যবস্থা পরিচালনা করে আসছে। ডক্টর তারিকুল ইসলাম, আমাদের যদি একটি আদর্শ বাণিজ্যিক মডেল কোনো একটি বিষয়কে আমরা উপস্থাপন করতে চাই, সেক্ষেত্রে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এই ব্যবসা মডেল নিয়ে আসলে কি ভাবছে, আপনি যদি বিস্তারিতভাবে আরেকটু আমাদের অংশগ্রহণকারী সকল আলোচকদের জন্য বিষয়টি পরিষ্কার করেন। ধন্যবাদ মঞ্জুর ভাই। আসলে আপনারা মূলত পরিষ্কারভাবেই সব অ্যাক্টিভিটিগুলো ওখানে যে কাজগুলো করি সেটা দেখানো হয়েছে। তবুও এটাকে এক সূত্রে যদি গাঁথি তাহলে শুরু করতে হয় যে এটার দুইটা দিক আছে। একটা হলো শুরুতেই বলা হয়েছে, ইংরেজিতে বলেছে সোশ্যাল ইম্প্যাক্ট বা সামাজিক একটা মানে কোনো ধরনের উন্নয়ন একটা হবে, সেরকম একটা উদ্দেশ্য আছে। সেই সামাজিক উন্নয়নের জায়গাটা আমরা দেখেছি সেটা হলো শিশুর পুষ্টির ব্যাপার থেকে, যাতে আমাদের বাংলাদেশে যেটা অপুষ্টির হার অনেক বেশি। এটা যদি আজ থেকে 20 বছর আগে দেখতাম তাহলে 54% ছিল ম্যালনিউট্রিশন বা স্টান্টিংয়ের হার। এখন অনেক কমে গেছে, 24-25%-এ আমরা সবাই মিলে নিয়ে আসতে পারি, কিন্তু আরও কমানো। এই স্টান্টিং, খর্বাকায় হওয়া বা ম্যালনিউট্রিশন, এটা যেটা কারণ আর কি, সেইটা হওয়ার পেছনে আমরা দেখেছি যে এই যেটাকে ওয়াশ বলে ওখানে বলা হলো, ওয়াশ বলতে হচ্ছে পানি, মানে নিরাপদ পানি, তারপরে হচ্ছে এই আচার ব্যবহার, মানে মানুষের হাইজিন প্র্যাকটিসগুলো যেগুলো আছে, স্বাস্থ্যকর এক ধরনের অভ্যাস, তারপরে স্বাস্থ্যকর এই স্যানিটেশন যেটা পয় নিষ্কাশন ব্যবস্থা, এই বিষয়গুলো অনেক বেশি ভূমিকা রাখে। যেমন এগুলো যদি ঠিকমতো করা না হয় তাহলে কলেরা হয়, তারপরে আপনার ডায়রিয়া হয়, আরও পানিবাহিত অনেক কিছু রোগ হয়। সেগুলো যদি কমানো যায় তাহলে একটা শিশু পুষ্টি যে গ্রহণ করে সেটা তার শরীরে ঠিকমতো ঢুকতে পারে এবং সে তখন একটা সমৃদ্ধ শিশু হিসাবে গড়ে ওঠে। তো আমাদের কথা হচ্ছে যে এই 2 বছরের মধ্যে এই শিশুটাকে যদি আমরা এই জিনিসগুলো, পুষ্টির বিষয়টাকে নিশ্চিত করতে পারি এবং ওই ধরনের রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারি, সেটা করতে গেলে আমাদের এই ওয়াশের এই প্র্যাকটিসগুলো দরকার। এটা হলো সামাজিক উন্নয়নের জায়গা। দ্বিতীয় পক্ষটা হচ্ছে যে আমরা কিভাবে করব। আমরা এটাকে মনে করেছি যে এটাকে বাজার ব্যবস্থাপনাটাকে যদি এই উন্নয়নের সাথে সম্পৃক্ত করা যায়
যেটা সরকার এবং আন্তর্জাতিকভাবে এসডিজি গোলের মধ্যেও আছে যে প্রাইভেট সেক্টরকে এনগেজ করা, সেটা কিভাবে করা যায় সেই জন্য একটা মডেলের কথা চিন্তা করেছি। যেটা তা আমরা যে ক্ষুদ্র উদ্যোক্তার কথা বলেছি, এদেরকে বলা হয় ইংরেজিতে বলি লাস্ট মাইল বা একেবারে প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তা, কারণ তারা প্রতিনিয়ত ওই মানুষগুলোর আশেপাশে থাকে। আমি যদি শুধু একটা উদাহরণ দিই, যে আমাদের কর্মব্যস্ততার কারণে ঢাকা শহরে আমরা ফুড পান্ডা দিয়ে অর্ডার করি বা তারা আমাদের ডোর স্টেপ সার্ভিস দেয়। আমরা এই উদ্যোক্তাদের মাধ্যমে ওই ডোর স্টেপ সার্ভিসটার ব্যবস্থা করার চেষ্টা করেছি। কেন? যে অন্যান্য পণ্যের সাথে সাথে যদি এই আপনার মনে করেন পানি সংক্রান্ত যেটা যেমন দেখালো ওরা, আপনার হচ্ছে বেসিন, তারপরে হচ্ছে কলের ট্যাপ, এগুলো, তার সাথে যদি স্যানিটারি ল্যাট্রিনের বিষয়, তার সাথে যদি স্যানিটারি প্যাড, তার সাথে যদি মনিমিক্স বা ওই যেগুলো হচ্ছে সাপ্লিমেন্ট বা শিশুদের খাবারের যে বিষয়টা, টিস্যু বা যেটাই হোক না কেন, স্বাস্থ্যকর পরিবেশকে বজায় রাখার জন্য যে সাপ্লাইসগুলো দরকার, পণ্য এবং সেবা যেটা দরকার। এবং সেই সাথে আমরা ইনক্লুসিভিটি পয়েন্ট অফ ভিউ থেকে দেখেছি যে যদি একজন প্রতিবন্ধী মানুষ থাকে, তাকেও এই বাজারের এই অ্যাক্সেসটা, তার বিষয়গুলো কিভাবে দেওয়া যায়, সেইটা একটা বিজনেস মডেলের মধ্যে নিয়ে আসতে চেয়েছি। যে কারণে ওই উদ্যোক্তাদেরকে আমরা এক ধরনের ট্রেনিং দিই, তারপরে তারা কোথায় এটার অর্থায়ন পেতে পারে সেটা আমরা চেষ্টা করি, তাদের ট্রেড লাইসেন্সগুলো যেন ঠিকমতোভাবে পায় সেটা আমরা চেষ্টা করি। আবারও দেশে যেমন আমরা অনেক সময় দেখেছি যে বড় বড় প্রকল্পগুলোর জন্য সরকার কিন্তু ইনসেন্টিভ দেয়, হয় বলে যে ট্যাক্স হলিডে দেয় অথবা এটা দেয়। তা আমাদের প্রশ্ন হচ্ছে যে ওটাও তো ওই রকম একটা প্রকল্পকে দেশে বাস্তবায়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য, তো এরাও যেহেতু মানুষের উন্নয়নের জন্য আছে, এদেরকেও আসলে ওই রকম সুযোগ দেওয়া যায়। আমরা শুধুমাত্র যদি একটু তুলনা দেখি যে বড় বড় প্রকল্পগুলো নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক স্বল্প সুদে তারা বড় বড় ব্যাংক থেকে লোন নিতে পারে, কিন্তু এই ক্ষুদ্র উদ্যোক্তার জন্য ওই রকম স্বল্প সুদে ঋণের কোনো ব্যবস্থা নাই। তো আমাদের চেষ্টা আছে যে ওদেরকে সরকার, বেসরকারি যে কোনো জায়গায় তাদের ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য যত ধরনের দক্ষতা এবং টাকা পয়সার ব্যবস্থা করে দেওয়া, পুঁজির ব্যবস্থা করে দেওয়া, সেটা করে দেওয়া, যাতে তারা যদি এই ব্যবসাটা চলমান রাখতে পারে, তাহলে আমরা যখন প্রকল্প শেষ করে চলে আসব, আমাদের আর চিন্তা করতে হবে না। ওই ক্ষুদ্র উদ্যোক্তারাই তখন মানুষের কাছে স্যানিটারি প্যাড নিয়ে যাবে, পানি নিয়ে যাবে, অন্যান্য বিষয়গুলো নিয়ে যাবে, স্বাস্থ্যসেবার বিষয়গুলো নিয়ে যাবে, তারপরে ভ্যাকসিনেশনের বিষয় করবে। এইটা আমাদের উদ্দেশ্য। সেজন্য দুটো জিনিস, একটা হলো সামাজিক উন্নয়ন করা এবং এটার জন্য পদ্ধতিগতভাবে একটা ব্যবসায়িক মডেল তৈরি করে দেওয়া, যাতে সেই ব্যবসায়িক মডেলটা আমাদের এই ওয়াশ এবং পুষ্টির বিষয়টাকে চলমানভাবে নিশ্চিত করতে থাকে। মোহাম্মদ আব্দুল হাই আল মাহমুদ, আমাদের দেশের সাধারণ মানুষ সাধারণত যে আমরা যে সাশ্রয়ী মূল্য বা প্রাপ্যতা বা অ্যাক্সেসিবিলিটির কথা বলে থাকি, সেই জায়গাগুলোতে আমরা যখন পুষ্টি কিংবা স্বাস্থ্যসেবার কথা বলি, এই প্রাপ্তির ক্ষেত্রে অনেক ধরনের চ্যালেঞ্জের কথা আমরা শুনি। আপনার অভিজ্ঞতা থেকে যদি এই বাধাগুলোর কারণগুলো সম্পর্কেও আপনি একটু আমাদেরকে ধারণা দেন। চ্যালেঞ্জগুলো থাকবে, প্রত্যেকটা কাজে একটা চ্যালেঞ্জ রয়েছে। যেমন একটা চ্যালেঞ্জ রয়েছে, আমি 43,000 নারীকে নিয়ে কাজ করছি। বাড়ালেবল নারী, তাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইভেন এনআইডি নাম্বার ইত্যাদি কালেক্ট করতে হয়েছে। সেখানে আমার জনবল কম, সেখানে ইউএনডিপি একটি এনজিও নিয়োগ করে, যেটাকে ব্রাক ছিল, প্রথমত ব্রাক কাজ করেছি, এখন কাজ করছে অন্য এনজিও। পাশাপাশি মহিলা বিষয়ক অধিদপ্তরের যে কর্মচারীবৃন্দ তারা এনগেজড আছে, আর আছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের কর্মকর্তারা। সেখানে যে বাধাগুলো হচ্ছে, প্রথমত হলো স্টেক হোল্ডার নির্বাচন, এটা একটা চ্যালেঞ্জ। এটা লোকাল গভর্নমেন্টও অ্যাটাচড রয়েছে, তো তাদের মাধ্যমে একটি সমন্বিত কর্মকাণ্ডের মাধ্যমে সিলেকশন করা 43,000 নারী, সেটা আমরা কমপ্লিট করেছি। তারপর যেটা রয়েছে আরেকটা চ্যালেঞ্জ, যে লাইভলিহুড। আমরা 3টা কম্পোনেন্ট নিয়ে সেখানে কাজ করি। একটা হলো লাইভলিহুড কম্পোনেন্ট, 2 নম্বর হলো রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, যেটাকে আমরা যদি বলি যে বিশুদ্ধ পানি সরবরাহ, কারণ সেখানে স্যালাইনিটি বেশি, তাই বিশুদ্ধ পানি সরবরাহকরণটা একটা বিশাল চ্যালেঞ্জ, যেটার সাথে পুষ্টি ওতপ্রোতভাবে জড়িত। আরেকটি হলো ক্যাপাসিটি বিল্ডিং, আমরা তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে থাকি। প্রায় 43,000 নারীকে প্রত্যেককে 3টা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এগুলোর ক্ষেত্রে আপনার ট্রেনার নিযুক্ত করা, সাবজেক্ট ওয়াইজ, এবং সেখানকার এরিয়া সিলেকশন করা, ভেন্যু সিলেকশন করা ইত্যাদি ইত্যাদি রয়েছে। লাইভলিহুডে আমরা মৎস্য চাষ রয়েছে এবং হোমস্টে গার্ডেনিং রয়েছে। সেক্ষেত্রে মর্গেজের মাধ্যমে আমরা জমি জমা নিচ্ছি। জমি জমা নিতে গিয়েও কিছু অসুবিধা আছে।
চাষাবাদ করছে জনগণ। চ্যালেঞ্জ বহুবিধ ছিল, কিন্তু চ্যালেঞ্জকেই আমরা ওভারকাম করে সেটাকে একটা সাফল্যমণ্ডিত প্রজেক্ট হিসাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। উপকূলীয় অঞ্চলের মানুষকে যেহেতু প্রতিনিয়ত দুর্যোগ মোকাবেলা করতে হয় এবং তাদেরকে সারাক্ষণ জীবন সংগ্রামের যুদ্ধের মধ্য দিয়ে যেতে হয়, সেই জায়গায় আসলে আমরা যদি সমতলের বা সাধারণ বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মানুষের সাথে তুলনা করি, তাদের স্ট্রাগলটা অনেক বেশি। ইউনিটি ইন ডাইভার্সিটির ক্ষেত্রে আমরা সোশ্যাল ইনক্লুশন এবং অন্তর্ভুক্তির জায়গাটাকে অনেক বেশি অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করি। সমাজসেবা অধিদপ্তরের আপনি একজন অভিভাবক, পুষ্টি এবং স্বাস্থ্যসেবার জায়গা থেকে কিভাবে সাশ্রয়ী ব্যবসা সাধারণ মানুষের উপযোগী হয়, সাধারণ মানুষ যেমন উপকৃত হবে, একই সঙ্গে আমাদের যে ক্ষুদ্র উদ্যোক্তারা তারাও বেনিফিটেড হবে, ওইরকম একটি পার্সপেক্টিভ থেকে আমরা যদি চিন্তা করি যে যারা আমাদের সমাজের প্রতিবন্ধী জনগোষ্ঠী, তাদের জন্য সমাজসেবা অধিদপ্তর কি করছে? আমাদের 2025-26 অর্থ বছরের যেটা প্রতিপাদ্য, নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার। আমি সংবিধান থেকে কোট করতে চাই, আমাদের বাংলাদেশের সংবিধানে প্রতিবন্ধী সহ সকল ধরনের মানুষের সমান অধিকার, মানবাধিকার, সাম্য, সুযোগ সুবিধা প্রদানের কথা বলা হয়েছে। জাতিসংঘ যে সনদ রয়েছে এবং আন্তর্জাতিক যে দলিলগুলো রয়েছে, সেটার আলোকে বাংলাদেশের প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন 2013 এবং প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা বিধিমালা 2015 প্রণয়ন করেছি। এটার আলোকে আমরা সমাজসেবা অধিদপ্তর থেকে বহুমুখী কার্যক্রম পরিচালনা করছি, বিশেষত প্রতিবন্ধীদের তাদের সুরক্ষা প্রদান, তাদের পুনর্বাসন, তাদের সুযোগ সুবিধা এনশিওর করা। আমরা 31 ধারা অনুযায়ী প্রতিবন্ধিতা শনাক্তকরণ করছি। আমাদের বাংলাদেশে উপজেলা মাঠ পর্যায়ে প্রায় 575টি কেন্দ্র রয়েছে, যেখানে কোনো প্রতিবন্ধী যদি আসে তাদেরকে শনাক্ত করা হয়, তাদের নিবন্ধন করা হয় এবং তাদেরকে আমরা পরিচয়পত্র, যেটাকে বলে সুবর্ণ নাগরিক কার্ড, এইটা আমরা প্রদান করে থাকি। পরিসংখ্যান অনুযায়ী আমাদের 37,67,000 প্রতিবন্ধীকে আমরা নিবন্ধনের আওতায় আনতে সক্ষম হয়েছে। আমরা এই যে তথ্য উপাত্ত, যেটা ডিআইএস, ডিসএবিলিটি ইনফরমেশন সিস্টেম, এখানে আমরা প্রিজার্ভ করি। এই তথ্যগুলো আমাদের বিভিন্ন মন্ত্রণালয় তাদের প্রতিবন্ধী রিলেটেড কর্মসূচি যখন গ্রহণ করে, এই তথ্যগুলো তারা সংগ্রহ করে থাকে। এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তিরা যদি কোথাও কোনো চাকরিতে যায়, কোনো কোটার আওতায় আসতে চায়, ব্যাংকিং সুযোগ সুবিধা নিতে চায় বা ট্যাক্স প্রদান করতে চায়, তখন এই আইডেন্টিটিটা তাদের খুব গুরুত্বপূর্ণ, সুবর্ণ নাগরিক কার্ড। এবং বিভিন্ন রকম সংস্থা, প্রতিষ্ঠান, মন্ত্রণালয়, বিভাগ, তারা আমাদের কাছ থেকে এই তথ্যগুলো কালেকশন করে থাকে, সত্যতা নিরূপণ করে থাকে। আমরা 12 রকম প্রতিবন্ধিতা নিরূপণ করে থাকি এবং আমাদের ডাক্তার সাহেবরা এই ক্যাটাগরিটা নির্ধারণ করে দেয়। আমরা প্রতিবন্ধীদের একটা ভাতার আওতায় নিয়ে আসছি। আমরা প্রতি মাসে 900 টাকা করে প্রদান করে থাকি। 81,000 ছাত্র ছাত্রীকে আমরা উপবৃত্তির আওতায় নিয়ে আসছি। আর প্রতিবন্ধী ব্যক্তি যারা, এই সংখ্যাটা হচ্ছে 35,50,000, তাদেরকে আমরা মাসে 900 টাকা করে প্রদান করে থাকি। আমরা আরেকটি কাজ করে থাকি, সেটি হচ্ছে যে আমাদের কিছু প্রাতিষ্ঠানিক কার্যক্রম রয়েছে। আমরা এই ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের বয়স অনুযায়ী তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসি, তাদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করি, তাদের বিভিন্ন রকম শিক্ষা প্রদানের আয়োজন করে থাকি। যে সমস্ত প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে চায়, তাদের আমরা নিবন্ধন করি। আমাদের একটি জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন রয়েছে, যেটার 103টি সারা দেশে আমাদের কেন্দ্র রয়েছে, যারা প্রতিবন্ধীদের সেবা সহযোগিতা করে থাকে। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোয় বিভিন্ন রকম থেরাপি প্রদান করি, তাদেরকে কাউন্সেলিং প্রদান করে থাকি এবং আমাদের মোবাইল ভ্যান আছে, তাদের সহযোগিতা যদি প্রয়োজন হয় আমরা সেই সহযোগিতাটাও করে থাকি। প্রতিবন্ধী মানুষজনদেরকে আমরা যদি ব্যবসায়ী হিসাবে তৈরি করতে চাই, ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে তৈরি করতে চাই, সেক্ষেত্রে আপনার মন্ত্রণালয়ের ভাবনা কি? আমরা চাচ্ছি যারা পেছনে পড়ে আছে তাদেরকে সামনে আনা, যারা সুবিধা বঞ্চিত, যারা ফিজিক্যালি নানা রকম সমস্যা ফেস করছেন, তাদেরকে যদি আমরা সরকারি বেসরকারি যৌথভাবে সামনে নিয়ে আসি, তাহলে আমরা তাদেরকে ব্যবসা সহ বিভিন্ন রকম কার্যক্রম, স্বাভাবিক কার্যক্রমের আওতায় আমরা আনতে পারবো। শুধু তাদের জন্য আমাদের কিছু ফ্যাসিলিটি এনশিওর করতে হবে, তাদের সুযোগ সুবিধাগুলো আমরা যেন প্রদান করি। আমাদের মেন্টালিটি, মাইন্ডসেট চেঞ্জ করতে পারলে এদেরকে অনেক উদ্ভাবনীমূলক কাজে আমরা কাজে লাগাতে পারি এবং তারা কিন্তু
আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে একটা কন্ট্রিবিউশন রাখতে পারে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ স্যার। এবং এই ক্ষেত্রে ম্যাক্স ফাউন্ডেশনের মতো যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করছে আপনারা তাদেরও হয়তো সহযোগিতা নিয়ে কাজ আমরা অবশ্যই তাদের স্বাগত জানাই এবং আমরা একসাথে ম্যাক্স ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠান তাদের সাথে আমরা একযোগে কাজ করতে চাই এবং সেই সুযোগ সরকারি তরফ থেকে রয়েছে। আকমা দিনারুল ইসলাম স্যার, পুষ্টি সেবা, স্বাস্থ্য পরিষেবা এবং সেই জায়গাগুলোতে অত্যন্ত যারা অল্প আয়ভুক্ত মানুষ তাদের সেবা যেমন নিশ্চিত করতে চাইছি, তাদের মধ্যে থেকে উঠে আসা মানুষ যাতে আবার উদ্যোক্তা হয় সে জায়গাটাও আমরা এক ধরনের ব্যবসায়িক মডেল আমরা প্রতিস্থাপনের চেষ্টা করছি। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ সারা বিশ্বের যে ডোনার এবং অন্যান্য দেশগুলো রয়েছে সে জায়গাগুলোতে কিভাবে বিশেষ করে সরকারি বেসরকারি সহযোগিতার ক্ষেত্রে কি ধরনের ভূমিকা পালন করতে পারে বলে স্যার আপনার মনে হয়? আপনি যদি একটু আমাদেরকে ধারণা দেন স্যার। টেকসই স্বাস্থ্যকর গ্রাম বিনির্মাণ এটা একটা মহতী উদ্যোগ, যেটা ম্যাক্স ফাউন্ডেশন যে উদ্যোগটি গ্রহণ করেছে এবং সমাজসেবা অধিদপ্তর এখানে শুনে খুশি হলাম যে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে। ইআরডি যেটা অর্থাৎ ইকোনমিক রিলেশনস ডিভিশন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, এখানে আমি কাজ করেছি অবশ্য উইং চিফ হিসাবে, নর্ডিক উইং এবং ইউরোপ উইং। তো আমার অভিজ্ঞতা যেটা আসছে সেটা হচ্ছে যে ভার্চুয়ালি অ্যালোকেশন অফ বিজনেস অনুযায়ী ইআরডির একটা কিন্তু বড় রোল আছে এই উন্নয়ন সহযোগী কারা হবে সেটাকে খুঁজে বের করা এবং উন্নয়ন সহযোগীকে পার্সু করা যে কোনো প্রজেক্ট এরকম ধরনের কোনো প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য যে সহায়তা, যে আর্থিক সহায়তা, যেটা এইড বলি আমরা, যেটা লোনও হতে পারে আবার গ্রান্টও হতে পারে, সেটা কিন্তু ইআরডির একটা ম্যান্ডেট, যেটা জোগাড় করে দেওয়া। জি স্যার। আমি নিজেও এখানে কাজ করেছি উইং চিফ হিসাবে। এখানে কিন্তু একটা কমিটি রয়ে গেছে, যেটা ইআরডি সেক্রেটারি মহোদয়ের সভাপতিত্বে একটা কমিটি রয়েছে। সেখানে কিন্তু এই যদি মন্ত্রণালয় থেকে প্রস্তাব আসে, যেমন সমাজসেবা অধিদপ্তর আছেন, ডিজি মহোদয় আছেন এখানে, যদি সমাজসেবা অধিদপ্তর ডিজি মহোদয় এই মডেলটির ব্যাপারে এটার ইমপ্লিমেন্টেশন মডালিটি এবং এর যে অ্যাক্টিভিটিসগুলো এগুলোকে অন্তর্ভুক্ত করে যদি একটা প্রজেক্ট প্রপোজাল, একটা কনসেপ্ট পেপার মেইনলি ফার্স্ট যেটা হয়, সেটা যদি উনারা পাঠান ইআরডি বরাবর, ইকোনমিক রিলেশনস ডিভিশন বরাবর, তাহলে ইআরডি সচিব মহোদয়ের সেই নেতৃত্বে ওই কমিটি মিটিংয়ে বসে এবং সেখানে সিদ্ধান্ত নেয় যে এই বিষয়টি আমরা ডোনার এজেন্সির কাছে অর্থাৎ ডেভেলপমেন্ট পার্টনার্স কাছে অ্যাপ্রোচ করতে পারি কি না। তো এটা অ্যাপ্রোচ যেরকম দেখা যাচ্ছে এরকম ধরনের, এটা খুবই একটা চমকপ্রদ আমি বলবো যে একটা মডেল এটা, যেটা সাস্টেনেবিলিটিটা অনেক বড় বিষয়। দেখা যায় অনেক সময় যে প্রজেক্টগুলো চালু হয়, তারপর প্রজেক্টগুলো এক সময় শেষ হয়ে যায়, তারপর দেখা যায় যে এই প্রজেক্টের আর কোনো হদিস থাকে না, দেখা যায় এটার আউটপুট সেভাবে আর আসে না। তো এটা কিন্তু একটা ব্যতিক্রমধর্মী প্রজেক্ট, যেটা আমার মনে হচ্ছে যে এটাকে সাস্টেনেবল করার জন্য, টেকসই করার জন্য কিন্তু এটা একটা ভালো মডেল। এটা অর্থাৎ প্রজেক্ট শেষ হলেই কাজ শেষ হয়ে যাবে না, এটা চলতেই থাকবে এবং যেটা টেকসই স্বাস্থ্যকর গ্রাম বিনির্মাণে একটা আমি বলবো যে একটা খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ফান্ডিং এজেন্সি অর ডেভেলপার পার্টনার্স নির্ধারণের ব্যাপারে যখন মিটিং সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ এটাকে আমরা এখন ডেভেলপার পার্টনার্সকে পাঠাতে পারি ফর ফান্ডিং, তখন এটা যে ইআরডির বিভিন্ন উইং আছে সেই সব উইংগুলো সেই সব রেসপেক্টিভ ডেভেলপার পার্টনারের কাছে এই প্রস্তাবগুলো পাঠায় যে হ্যাঁ এটা একটা এরকম মডেল এবং এটা বাংলাদেশের টেকসই স্বাস্থ্যকর গ্রামীণ বিনির্মাণে অনেক বড় ভূমিকা রাখবে এবং এটা আমাদের প্রয়োজন, তো এর জন্য ফান্ডিং রিকোয়েস্ট আমরা করছি। তখন বিভিন্ন খান থেকে চলে আসে আর কি। তারপর এটা ইআরডি সিদ্ধান্ত নেয়, সেখানে সিরিজ অফ মিটিং হয় অবশ্য, যেমন আন্তঃমন্ত্রণালয় বৈঠকগুলো হয়, হওয়ার পরে তারপরে ঠিক হয় যে হ্যাঁ ফাইনালি একজন আমরা ডেভেলপমেন্ট পার্টনার বা যৌথভাবে যদি কেউ করতে চায় সেক্ষেত্রেও কিন্তু খুঁজে বের করি কাজ করা হয়। গ্রিন সিগন্যাল যখন আসে ডেভেলপমেন্ট পার্টনারের কাছে, তখন দেখা যায় তখন ওই ডিপিপি তৈরি হয়ে যায়, এটা মন্ত্রণালয়ের মাধ্যমে তখন ইআরডিতে আসবে এবং এটা আবার
তখন ইআরডির ফ্যাক্ট ফাইন্ডিং, যে ডেভেলপমেন্ট পার্টনারের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসবে, অ্যাপ্রাইজাল মিশন আসবে, প্রি অ্যাপ্রাইজালও আছে, আবার অ্যাপ্রাইজাল মিশন আসবে, থ্রু প্রসেসের জিনিসটাকে যেটা ফ্লো চার্ট একটা আছে, একটা প্রক্রিয়া আছে, ওই প্রক্রিয়ার মাধ্যমে একেবারে নেগোসিয়েশন পর্যায়ে যাবে এবং লাস্টে একটা এগ্রিমেন্ট সই হবে। আমি কি একটু বলতে পারি এই বিষয়ে? আমাদের দিনারুল ইসলাম স্যার যে বিষয়টি বললেন, এটা হচ্ছে ডেভেলপমেন্ট পার্টনাররা এই কর্মসূচিগুলো এভাবে সাপোর্ট দিতে পারে। আমি সরকারি তরফ থেকেও এই সাপোর্ট দেওয়ার সুযোগ আছে। আমি আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আপনাদের মতো ম্যাক্স ফাউন্ডেশন যে মডেল তৈরি করলো, এই মডেলগুলো যদি সরকার রেপ্লিকেট না করে এটা কিন্তু আলোর মুখ দেখবে না বা এটা সাস্টেইন করবে না। তো এটার স্কোপটা হচ্ছে সরকার ডেভেলপমেন্ট পার্টনারের বাইরেও এটা সরকারি তরফ থেকে এই উদ্যোগটা, যে যারা প্রত্যাশী সংস্থা তারা যদি সমাজসেবা অধিদপ্তরের সাথে কাজ করতে চায় অংশীদারিত্বের ভিত্তিতে, তাহলে 60% সরকার প্রোভাইড করবে আর 40% প্রোভাইড করবে হচ্ছে প্রত্যাশী সংস্থা। এটা যদি সিটি কর্পোরেশন এরিয়ার ভেতরে হয়, আর এইটা যদি আপনার সিটি কর্পোরেশন এরিয়ার বাইরে হয় সেক্ষেত্রে সরকার কন্ট্রিবিউট করবে 80% এবং প্রত্যাশী সংস্থা করবে 20%। সুতরাং অংশীদারিত্বের ভিত্তিতে এই ধরনের প্রজেক্ট এটা সরকারি তরফ থেকেও সাপোর্ট দেওয়ার কিন্তু সুযোগ রয়েছে। আমি এবার একটু ডক্টর তারিকুল ইসলাম আপনার কাছে ফিরে আসতে চাই। এতক্ষণ ধরে আমরা 3টি মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমাদের স্যারদের কাছ থেকে পেলাম, এবং আপনি একজন আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠানের দেশীয় পরিচালক হিসেবে আপনি কিন্তু এই জাতীয় কর্মসূচি পরিচালনা করছেন। স্যাররা যে কথাগুলো বললেন, তারা কিভাবে আরও এগিয়ে আসতে পারেন, বা যে সমস্ত মন্ত্রণালয় এখানে আসেনি কিন্তু আপনাদের সাথে সম্পৃক্ত হতে পারে, সে ব্যাপারে আপনার প্রত্যাশার কথা এখানে ব্যক্ত করতে পারেন। কোনো এনজিওই সরকারের কখনোই বিকল্প হতে পারে না। এনজিওরা শুধু ছোট একটা জায়গায় মডেল তৈরি করে, তারপরে এটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে সরকারের মধ্যে যাওয়া, এবং সারা দেশে যদি এটা প্রাইভেট সেক্টরকেও এনগেজ করতে হয় সেটা সরকার পারে, সেটা আসলে এনজিওরা পারে না। তো আমরা ওই জায়গায় একমত যে আমরা মনে হয় ওই জায়গায় কন্ট্রিবিউট। তার আগে আমি একটু ফিরে যেতে চাই, যেটা হচ্ছে যে আমরা যেটা বলতে যাচ্ছি যে আমরা যখন বাজার বা বিজনেস মডেল বলি বা মার্কেট সিস্টেম ডেভেলপমেন্ট বলি, আমাদের কতগুলো মিথ আছে, মানে বিশ্বাসটা আচ্ছা এনারা এনজিও, এনারা ব্যবসার কথা কেন বলতেছে। অ্যাকচুয়ালি আমরা ব্যবসা করার কথা বলছি না। ডিজি সাহেব বললেন যে আমরা 900 টাকা একটা ভাতা দিই। আচ্ছা, ওই ভদ্রলোক ওই 900 টাকা নিয়ে কি করে? সে মার্কেটে যায়, বাজারে যায়, গিয়ে তার জিনিসপত্র কেনে, যা লাগবে তাই। তার মানে টাকা তো দেয়া হলো, কিন্তু তাকে তো আর এই পণ্যগুলো সব দেওয়া নেই। একটা মানুষ সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত আপনি একটা করে লিস্ট করে দেখেন, যা যা করে, যা যা খায়, যা প্রত্যেকটাই মার্কেট থেকে নিয়ে আসা। তার মানে এগুলো মার্কেট থেকে আসে। এখন ওনাদেরকে ভাতা দেই, ওনাদেরকে ইনকাম করে দিই, যাই দিই না কেন এটা মার্কেটে। আমাদের প্রশ্ন হচ্ছে এই মার্কেটের মধ্যেই যদি তাকে সব কিছু নিয়ে আসতে হয়, তো এই মার্কেটটা যদি রেসপন্সিবল না হয়, এই মার্কেটটা যদি সংবেদনশীল না হয়, এই মার্কেটটা যদি ভ্যালু ড্রিভেন না হয়, এই মার্কেটটা যদি চিন্তা না করে যে আমার এই দরিদ্র মহিলারা এটা কিভাবে অ্যাফোর্ড করবে, পাবে, এই আমার প্রতিবন্ধীরা এটা কিভাবে অ্যাফোর্ড করবে, এই চিন্তা যদি ওনাদের মাথায় কখনো না যায়, তাহলে আসলে আমরা যতই সহযোগিতা করি না কেন আবারও ওখানে গিয়ে ওনারা কিন্তু মানে এক ধরনের বাধাগ্রস্ত হয়ে যাবে, তাদের সেবাটা পাবে না। সে কারণেই আমরা বলছি যে আমরা মার্কেট সিস্টেম ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক এক ধরনের একটা মডেল। শুধু একজন উদ্যোক্তার উন্নয়ন করলেই মার্কেটের উন্নয়ন হয় না, কারণ ওই উদ্যোক্তাটা একটা বিশাল সিস্টেমের মধ্যে আছে। এখানে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আছে, মানে সে কীভাবে ট্রেড লাইসেন্স পাবে, তখন আবার লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির একটা বিষয় আছে। সে কোথা থেকে পণ্য পাবে সেটার জন্য তখন মিনিস্ট্রি অফ কমার্সের বিষয় আছে। সে যদি মনে করেন কী ধরনের পণ্য ব্যবস্থা করবে, সে কী পণ্য বিক্রি করতে পারবে, সেটারও জন্য আলাদা রেগুলেটরি বিষয় আছে। এর সাথে ধরেন যারা ওই বাজারে এই বড় বড় কোম্পানিগুলো সাপ্লাই দিচ্ছে, ইম্পোর্ট এক্সপোর্ট করছে, তাদেরও বিষয় আছে এখানে। তো এই সমস্ত, তারপরে যারা ফাইন্যান্সিং করে, ধরেন যে আমি শুরুতে যেটা বলছি, অর্থ যোগান দেবে, কেউ হয়তো তাদেরকে লোন দিবে, কেউ কম সুদে লোন দিবে, বেশি সুদে লোন দিবে, অথবা তারা হয়তো দেখা গেল যে চেম্বার অফ কমার্সের সঙ্গে অথবা বাজার সমিতির সাথে ইন্টারাক্ট করতে হবে। ওই উদ্যোক্তাটাকে বেঁচে থাকতে গেলে এই সমস্ত অ্যাক্টরগুলোর সঙ্গে তার ইন্টারাক্ট করতে হবে। ফলে এটা হোল মার্কেট সিস্টেম আমরা বলছি। তো আমাদের কাজটা হচ্ছে এই টোটাল মার্কেট সিস্টেমটাকে কি আমরা একটু ভিন্নভাবে চিন্তা করতে পারি। একটু সময়ের সীমাবদ্ধতা আছে, জি। এই জায়গায় যদি আপনার লাস্ট কোনো একটা পয়েন্ট থাকে, স্বাস্থ্যকর গ্রামের কথা যেটা বলছি, আমরা যেমন বলছি যে এই স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, তারপরে হচ্ছে আপনার শিশু খাদ্য,
তারপরে এই বিষয়গুলো কোয়ালিটিভাবে এবং অ্যাফোর্ডেবলভাবে যদি সার্ভিস দিতে চাই, তাহলে এইটার জন্য এইরকম একটা ইনক্লুসিভ বিজনেস মডেল দরকার, যেটা যে বিজনেস মডেলটা এরকম শুধুমাত্র বিজনেস মডেলের কথা বলছি না, আমরা বলছি যে এরকমটা রেসপন্সিবল বিজনেস, সেইটা করার জন্য তাদের সঙ্গে কাজ করতে হবে। এবং সেইখানে আমার সমাজসেবা অধিদপ্তরের প্রয়োজন আছে, সেখানে আমার সেন্ট্রাল ব্যাংকের প্রয়োজন আছে, সেখানে আমার মিনিস্ট্রি অফ কমার্সের প্রয়োজন আছে, লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি, ইভেন হেলথ মিনিস্ট্রিরও আছে। আমি যদি একটা কথা বলি, ট্রেড লাইসেন্স দিতে গিয়ে লোকাল গভর্নমেন্ট বলছে আমরা তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের এন্ডোর্সমেন্ট ছাড়া লাইসেন্স দেই না। এখন ট্রেড লাইসেন্স যারা দিল তারা যে এগুলো ভালো মতো কোয়ালিটি পণ্য বিক্রি করছে না, সেটা এই দুইটা মন্ত্রণালয় কীভাবে সমন্বয় করবে, সেটাই দুইটা মন্ত্রণালয়ের দরকার। তা আমরা বলছি যে এই টোটাল সিস্টেমটা, মার্কেট সিস্টেমটাকে যখন আমরা কাজ করতে যাব, গ্রামের প্রান্তিক পর্যায়েও এই উদ্যোক্তাদের মাধ্যমে এই সামাজিক সেবাগুলো নিশ্চিত করা যায়। যখন আমরা সবাই মিলে আমরা তখন কিন্তু আমরা অনেক কিছু, এবং তখনই অনেক কিছু করা সম্ভব। মোহাম্মদ আব্দুল হাই আল মাহমুদ, উপকূলীয় অঞ্চলের মানুষের যে জীবন সংগ্রাম এবং সেখানে আপনাদের যে অনেকগুলো ভালো ভালো উদ্যোগ, কোনো বেস্ট প্র্যাকটিস থাকলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলতে পারেন। বেস্ট প্র্যাকটিসেস হলো লাইভলিহুডটাতে আমরা লজিস্টিক সাপোর্ট দিচ্ছি, বীজ, সার বা মাছের পোনা ইত্যাদি ইত্যাদি। সেই ক্ষেত্রে পুকুর আছে, জমে জমা নেওয়া হচ্ছে হোমস্টেড গার্ডেনিংয়ের জন্য। আমরা এই যে ফিশ মিল ফিড দেওয়ার জন্য এখানে তৈরি করা হচ্ছে, মহিলারা উদ্যোক্তা হিসাবে কাজ করছে। আমরা যাবৎ 29 কোটি টাকা ক্যাশ গ্রান্ট দিয়েছি 43,000 নারীদেরকে, 7-8 জনের এক একটি গ্রুপ, তারা গ্রুপ ভিত্তিক কাজ করছে, পার্সোনালি টাকাটা খরচ করছে না, যার ফলে তাদের ইনকাম জেনারেটিং যেটা, এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ওইটাকে সাকসেসফুলি ডিল করার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি। ওইটার জন্য 8টা অপশনের উপরে প্রত্যেকে 3টা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। যেমন কৃষি বিষয়ক অফিসার যিনি উপজেলা লেভেলে রয়েছেন, জেলা লেভেলে রয়েছেন, মৎস্য কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, তাদেরকে সেখানে ট্রেনার হিসেবে নেওয়া হয় এবং তাদেরকে হাইলি ট্রেন্ড আপ করা হয়। তাদের মধ্যে বিভিন্ন ধরনের কমিটিও রয়েছে, অডিট কমিটি, যৌথভাবে কার্যক্রম পরিচালনা করা হয়, সেখানেও কমিটি রয়েছে। দ্বিতীয়ত যেটা হলো রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম। আপনি জানেন যে উপকূলীয় অঞ্চলে পিওর ড্রিঙ্কিং ওয়াটারের অনেক সমস্যা। সেই ক্ষেত্রে যাবত আমরা 13,308টি ফ্যামিলি বেসড রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম ইনস্টল করে দিয়েছি। প্রত্যেকটার মধ্যে 2,000 লিটার পানি 13,308 জন ফ্যামিলিকে দিতে পেরেছি। 2,000 লিটার বিশিষ্ট রেইন ওয়াটার হারভেস্ট সিস্টেম, এটা ফিল্টার ফিটিং করা আছে অত্যন্ত হাইজেনিক সিস্টেমে। আর 121টা কমিউনিটি বেস দিয়েছি, যেখানে 25 ফ্যামিলি এখানে 50,000 লিটার, যেখানে 50 ফ্যামিলি এখানে 1 লক্ষ লিটার। এবং আলট্রা ফিল্টারেশনের মাধ্যমে আমরা 8টা পুকুরও সেখানে পানি ব্যবহারের জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা যেটা বলতে চাচ্ছেন যে টেকসই গ্রাম এবং যেটাকে পুষ্টি এবং ওয়াশ দুইটার সমন্বয়ে টেকসই গ্রাম গড়ে তোলা এবং পুষ্টি বিষয়ক ব্যবসা মডেল, এটা কিন্তু আমার যে প্রজেক্টটা সেকেন্ডটা যদি আমি বলি, রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম বললাম, আর প্রথমটা লাইভলিহুড, থার্ড যেটা ক্যাপাসিটি বিল্ডিং। এই ক্ষেত্রে যে আমরা ট্রেন্ড আপ করছি, সেখানে যারা 43,000 নারী, এখন তারা যখন ট্রেন্ড আপ হওয়ার পরে তাদের যে দক্ষতা বৃদ্ধি পেয়েছে, এটা কিন্তু চমৎকার। তারা বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে জড়িয়ে পড়ছে, তাদের রাইটস অ্যান্ড টাইটেল সম্পর্কে তাদের এনগেজমেন্ট অনেক বেড়েছে এবং পুষ্টির সম্পর্কে তারা অনেক সচেতন। আগে 3 কিলো, 1.5 কিলো, 2 কিলো দূর থেকে পানি নিয়ে আসতে হতো, এখন কাছাকাছি থেকে পানি আসে। এবং রিপ্রোডাক্টিভ হেলথ বা ডিজেনারেটিভ প্রবলেম বা কুসফাসরা বিভিন্ন জাতের যে অসুখ বিসুখ তারা ছিল, এগুলো তারা বিভিন্ন ধরনের। তার মানে স্যার আমরা আপনার কাছ থেকে যে এক্সাম্পলগুলো পেলাম, এই এক্সাম্পলগুলো কিন্তু অন্য যে অঞ্চলগুলো আছে তারা রেপ্লিকেট করতে পারে এই এক্সাম্পলগুলো। আমরা এই আলোচনা থেকে একটু স্যার আপনার কাছে যাই। আমরা যদিও অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখি, বৈষম্য কিন্তু এখনো রয়েই গেছে এবং সেখানে সবচেয়ে বেশি অবহেলিত জনগোষ্ঠীর ভিতরে কিন্তু প্রতিবন্ধীরা পড়ে। আপনার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের এই স্বাস্থ্যকর গ্রাম, যেটাকে ঘিরে আমরা এই আলোচনাটাকে কেন্দ্রীভূত করছি, সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নটাকে নিশ্চিত করার ক্ষেত্রে সবশেষে আপনার কি জনগণের উদ্দেশ্যে বলার বার্তা থাকবে? আচ্ছা, সফল উদ্যোক্তা তিনি কিন্তু শুধু যে মুনাফা করবেন এরকম কিন্তু নয়, তিনি তার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা বলে সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি অনেক কর্মকাণ্ড গ্রহণ করতে পারেন। ফর এক্সাম্পল, যাতে প্রতিবন্ধীরা প্রতিষ্ঠানে ঠিকমতো আসতে পারে, অবকাঠামোগত যেটা
সমস্যা সেটা দূর করতে পারেন, যে প্রতিবন্ধী ব্যক্তি যাতে সহজে হুইল চেয়ার নিয়ে আসতে পারে, সেখানে ওয়াশরুম যেটা তাদের উপযোগী ওয়াশরুম যেন থাকে, হ্যান্ড রেইলের ব্যবস্থা করতে পারি। এই ধরনের অবকাঠামো যদি এনশিওর করা যায় তাহলে প্রতিবন্ধীরা সহজেই এই সুযোগগুলো কাজে লাগাতে পারবে। আমরা আরও একটা কাজ করতে পারি, তাদের সাথে যাতে সহজে যোগাযোগ করতে পারি, সেই ক্ষেত্রে সাইন ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে যারা অন্ধ তাদের জন্য ব্রেইল নির্দেশিকা, এই প্রভিশনটা আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রাখতে পারি। আর সর্বোপরি আমি যেটা বলবো যে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার, যে আমরা তাদের প্রতি করুণা না, এটা আমরা তাদের প্রতি সম্মান দেখাবো, তাদের প্রতি আমাদের সেই রকম আচরণ করতে হবে, এবং এই ইতিবাচক আচরণটাই কিন্তু একটা উদাহরণ হবে। এবং আমরা এটা অন্তর্ভুক্তিমূলক যে সমাজ গঠন করতে চাচ্ছি, সেটাতে এই কর্মকাণ্ডগুলো যদি গ্রহণ করা যায় এবং যদি পাশাপাশি প্রযুক্তির ব্যবহার করে, তাহলে আমার মনে হয় যে প্রতিবন্ধীরা সহজেই আমাদের এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারবে। ধন্যবাদ স্যার। আমরা গ্রামীণ জনপদ, বিশেষ করে প্রত্যন্ত জনপদের কথা বলেছি, আমরা সেখানকার ক্ষুদ্র উদ্যোক্তাদের সমর্থন কিভাবে এনশিওর করা যায় সেটা নিয়ে আমরা কথা বলেছি। সাশ্রয়ী মূল্যে অন্তর্ভুক্তিমূলক ওয়াশ এবং পুষ্টি পরিষেবা এবং এ সংক্রান্ত বিজনেস মডেল কিভাবে নিশ্চিত করা যায় ইত্যাদি অনেকগুলো কথা বলেছি। সামগ্রিক জায়গা থেকে যদি স্যার আপনার কোনো বক্তব্য থাকে। যে মডেলটি ম্যাক্স ফাউন্ডেশন উদ্ভাবন করেছে, এটা যতটুকু শুনেছি যে এটা বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন উপজেলায় এটা এখন পাইলটিং শেষ হয়েছে মোস্ট প্রবাবলি, এবং এটা একটা রেপ্লিকেশনের পর্যায়ে, এটা স্কেল আপ যদি আমরা না করি, ইথিওপিয়া এবং নেপালে অ্যাপ্লিকেশন হয়েছে, এটা একটা বড় আমি বলবো সাফল্য যে বিদেশেও এটা এই মডেলটা ফলো করা হচ্ছে। এটার একটা ব্যাপক বাস্তবায়ন দরকার দেশব্যাপী, এবং এর জন্য আমি বলবো যে আমাদের সরকার পক্ষ থেকে যা যা করণীয় সেগুলো আমাদের করা উচিত। কেননা এই গ্রাম যদি বাঁচে, এই গ্রাম, তাহলে আমরাও বাঁচব। গ্রামের জনশক্তি হলো আসল জনশক্তি, তারাই আমাদের খাবারের যোগান দেয়, তারাই আমাদের এই আজকে যে পণ্য সামগ্রী আমরা পাই সেটা তাদেরই পরিশ্রমে ঘামের ফসল। এই জন্য আমি বলবো যে এটাকে প্রাধিকার দিয়ে এই বিজনেস মডেলটি এস্টাবলিশ করা, দেশব্যাপী মানে কান্ট্রি ওয়াইড এস্টাবলিশ করার প্রয়োজন রয়েছে আমি মনে করি। বা ডক্টর তারিক, আপনার যে কর্ম এলাকার মানুষ, তাদেরকে ঘিরে যদি আপনার স্বপ্নের কথা বলেন। আমরা আসলে আর মানুষের দান অনুদানের জায়গায় না থেকে নিজেদের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখা উচিত বলে আমি মনে করি, এবং নিজেদের পায়ে চলা উচিত, সেটা আমার প্রত্যাশা। এবং সেটা করতে গেলে আমাদের এখন মডেল তৈরি করা উচিত যে আমাদের নিজের দেশে যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা এই সাপ্লাইজগুলো দেন, তাদেরকে সরকার এবং বেসরকারি যারাই আছে তারা তাদেরকে কিভাবে আমরা সাপোর্ট করতে পারি, তাহলেই সত্যিকার অর্থে আমরা মধ্যমায়ের দেশের একটা মানুষ, নাগরিক হিসাবে আসলে গর্ব করতে পারবো। তা না হলে আমাদেরকে আবারও ওই ওনাদের ইআরডির মাধ্যমে মানুষের, আমরা ইআরডির মাধ্যমে পয়সা আনতে চাই, তবে অনুদান নয়, মনে হয় আমরা ইনভেস্টমেন্ট নিয়ে এসে আমাদের দেশে আমরা নিজেদের মতো করে উন্নয়ন করি। প্রিয় দর্শক, অনেকক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সম্মানিত অতিথিরা, আপনারা কষ্ট করে আমাদের সাথে দীর্ঘ সময় ছিলেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি, এবং আমাদের দর্শক মণ্ডলীদেরকেও আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।